আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, আদর্শ গার্লস হাই স্কুল, পাবনা। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যে সকল ক্লাসগুলো নেওয়া হচ্ছে তোমরা নিয়মিত সেগুলো আমাদের ফেসবুক পেজে এবং আমাদের গ্রুপে সবাই নিয়মিত সেগুলো দেখছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে বরাবরের মতো বস্তুর উপর তাপের প্রভাবের আজকের সর্বশেষ লেকচার, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: ক্যালোরিমিতির মূলনীতি, চূড়ান্ত তাপমাত্রা, সুপ্ত তাপ এবং কিছু গাণিতিক সমস্যা। আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে বলে আমি আশা করি। তাহলে আমরা চলো মূল পাঠে চলে যাই। আজকের প্রথমেই যে বিষয়টি আছে, ক্যালোরিমিতির মূলনীতি। আমরা ইতিমধ্যেই ক্যালোরি সম্বন্ধে জেনেছি। ক্যালোরি হচ্ছে তাপের একক এবং ক্যালোরিমিতি কথার অর্থ হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা শাখা বা উপশাখা, যেখানে তাপ, তাপমাত্রা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেটাকে আমরা বলছি ক্যালোরিমিতি। তো এই যে বলা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি, বিষয়টা কি? আমরা যদি এই বিষয়টি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের একটু বিষয় নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে। তাহলে ক্যালোরিমিতির মূল নীতি যে বিষয়টি, যে আমরা যদি একাধিক বস্তুকে তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, একাধিক বস্তু বলতে আমার হাতে 3টা পেন আছে। ধরো 3টা পেন 3 রকমের বা 3 ধরনের পদার্থ দিয়ে তৈরি। যখন এদেরকে একে অপরের সংস্পর্শে নিয়ে আসা হবে, তখন কিন্তু যে বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হবে কিংবা প্রবাহিত হবে। কেমন? এই বিষয়টা কিন্তু তাপের পরিমাণের উপরে নির্ভর করবে না। ভালো করে বুঝে নেবে বিষয়টি, যে এই যে তাপ পরিবাহিত হবে এক বস্তু থেকে আরেক বস্তুতে, এটা কিন্তু তাপের পরিমাণের উপর নির্ভর করবে না। এটা নির্ভর করবে কিসের উপরে? তাপমাত্রার উপরে। যে বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে। কেমন? তাহলে সেটা কেমনভাবে হবে? একটা বস্তুর যে পরিমাণ তাপ আছে সেটার দিকে আমরা খেয়াল না করে আমরা তাপমাত্রার দিকে খেয়াল করব বেশি। তাহলে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হবে। এখন বেশি তাপমাত্রার বস্তু কতটুকু তাপ বর্জন করবে আর কম তাপমাত্রার বস্তু কতটুকু তাপ গ্রহণ করবে, এইটা ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাওয়া যায়। যেমন, যে পরিমাণ তাপ বর্জিত হবে ঠিক ততটুকুই গৃহীত হবে। এই যে বর্জিত তাপ এবং গৃহীত তাপ সমান হবে, তার মানে বর্জিত তাপ সমান হবে হচ্ছে হলো গৃহীত তাপ। এই যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। তাহলে একটা বস্তু যখন তাপ বর্জন করছে আর একটা বস্তু তাপ গ্রহণ করছে, এইটাকে আমরা বলছি ক্যালোরিমিতির মূলনীতি, যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এখন এই যে বর্জিত তাপ আমরা কিভাবে নির্ণয় করব বা গৃহীত তাপ বা কিভাবে নির্ণয় করব? এখন বর্জিত তাপ কতটুকু হবে, গৃহীত তাপ কতটুকু হবে সমান, এবং এই বর্জিত তাপ নির্ণয় করার সূত্র কি বা গৃহীত তাপ নির্ণয় করার সূত্র কি? বর্জিত তাপ নির্ণয় করার সূত্র হচ্ছে, সেটা হচ্ছে ওই বস্তুর ভর। তাহলে বর্জিত তাপ সমান আমরা লিখতে পারি বস্তুর ভর গুণন ওই বস্তুর আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পার্থক্য। আবার গৃহীত তাপ যদি আমরা
বের করতে যাই, গৃহীত তাপের সূত্রও কিন্তু সেম, সেটাও হবে বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পার্থক্য। কেমন? ইতিমধ্যে আমরা আপেক্ষিক তাপ নিয়ে এবং তাপমাত্রার পার্থক্য গত টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করেছি। তাহলে গৃহীত তাপ এবং বর্জিত তাপের সূত্র কিন্তু একই হবে। তাহলে এখানে কোন বস্তু, যে বস্তু তাপ বর্জন করবে সেই বস্তুর ভর, সেই বস্তুর আপেক্ষিক তাপ, এবং তাপমাত্রার পার্থক্য মানে যে পরিবর্তনটা হবে সেটা পরিবর্তনটা কেমন? মনে করো যে একটা বস্তুতে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এখানে, তাহলে এখানে তাপ বর্জন করেছে, যে কারণে 20 থেকে 10 হয়েছে। একইভাবে গৃহীত তাপ বলতে যে কোনো বস্তুতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেখান থেকে হয়তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে, তাহলে আমরা এটাকে বলবো গৃহীত তাপ, আর এইটাকে আমরা বলবো বর্জিত তাপ, কতটুকু তাপ বর্জন করছে। এখন এখানে 10 ডিগ্রি বর্জিত হয়েছে আর এখানে 10 ডিগ্রি গৃহীত হয়েছে, তার মানে এই যে তাপমাত্রার পার্থক্য তালিকা তো হবে এখানে, এখানে তাপমাত্রার পার্থক্যটা যদি বোঝানো যায় সেটা হবে হচ্ছে যে এই যে 20 মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেও ঠিক তাই, বড় থেকে ছোটটা 20 মাইনাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটাকে বলছে তাপমাত্রার পার্থক্য। এখন আমরা যদি এই ঘটনাটি একটু উদাহরণের সাহায্যে বলতে চাই, তাহলে আমরা সেখান থেকে এটার সাথে সাথে আমরা চূড়ান্ত তাপমাত্রার বিষয়টিও জেনে যাব। মনে করো একটা পাত্রে কিছু তরল আছে, এই পাত্রের মধ্যে একটা গরম হয়তো কঠিন বস্তু এর মধ্যে ছেড়ে দেওয়া হলো। কেমন? তাহলে এই বস্তুটি এখানে যদি ছেড়ে দেওয়া হয়, ধরে নিলাম এই বস্তুতে তাপমাত্রা আছে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই তরলের তাপমাত্রা আছে ধরে নিলাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কেমন? যখন এই গরম বস্তুটি এই তরলের মধ্যে দেয়া হবে, তখন এই বস্তুটি তাপ বর্জন করবে, আর এই তরল 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল তাপ গ্রহণ করবে। এর সাথে সাথে এখানে যে পাত্রটি আছে, এই পাত্রটিও কিন্তু তাপ গ্রহণ করবে। এই মুহূর্তে এই পাত্র এবং এই তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, দুটোই গ্রহণ করবে। এখন এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে ধরে নিলাম 15 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, আর এই 10 ডিগ্রি বৃদ্ধি পেয়ে এই পাত্র এবং এই তরল তাপ গ্রহণ করেও 15 ডিগ্রি সেন্টিগ্রেড হইল। তাহলে 20 থেকে কত হলো? 15, আর এখানে 10 থেকে কত হলো? 15। এই যে তাপমাত্রাটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন কিন্তু এখানে তাপের আর আদান প্রদান হবে না। কেমন? এই যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রাটার নাম হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, বা বলা হবে মিশ্রণের তাপমাত্রা, কিংবা বলা হবে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা। আমরা যদি এই তাপমাত্রাটাকে যদি বলি T1, এইটাকে যদি আমরা বলি T2, আর এইটাকে আমরা যদি বলি T, তাহলে কি হবে? এইটাকে আমরা বলছি হলো চূড়ান্ত তাপমাত্রা, আর এইটাকে বলছি আমরা এই পাত্র এবং তরলের তাপমাত্রা। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই যে এখানে চূড়ান্ত তাপমাত্রা কেমন বা কত হবে,
বা কি হবে? তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই 20°C তাপমাত্রায় তাপ বর্জন করেছে, এখানে এই গরম বস্তুর বর্জিত তাপ সমান, তাহলে গরম, বললাম গরম বস্তুর বর্জিত তাপ সমান, তাহলে কি হবে? এই পাত্র এবং এই তরলের গৃহীত তাপ সমান হবে। তাহলে কেমন হবে? এই পাত্র বা পাত্রের গৃহীত তাপ প্লাস এই তরলের গৃহীত তাপ, তরলের বিষয়টি ভালোভাবে বুঝতে হবে, গৃহীত তাপ সমান হবে কিন্তু। এখন এই যে গরম বস্তুর বর্জিত তাপ, তাহলে গরম বস্তুর যেটা আমরা ধরেছি, এই বস্তুটার যদি ভর আমি m1 বলি এবং এই বস্তুর আপেক্ষিক তাপ বলি যদি s1 বলি, এবং যে তাপ বর্জন করছে তাপমাত্রার পার্থক্য, তাহলে কত হবে? এখানে তাপমাত্রার পার্থক্য হবে হলো T1 মাইনাস টি। এই যে T1 থেকে টি হয়েছে, এইটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। একইভাবে এখানে যে পাত্রটা আছে, পাত্রের গৃহীত তাপ, মানে পাত্রের ভরকে যদি আমি m2 বলি এবং এই পাত্রের আপেক্ষিক তাপ যে উপাদান দিয়ে তৈরি তাকে যদি আমরা s2 বলি, এবং এখানকার যে তাপমাত্রার পার্থক্য সেটা কত হবে? T2 থেকে T1 হয়েছে, টি হয়েছে, টি কিন্তু বড়, তাহলে টি মাইনাস T2 হবে। কেমন? একইভাবে এই তরলের গৃহীত তাপ, তরলের ভরকে যদি আমরা m3 বলি এবং তরলের যে আপেক্ষিক তাপ সেটাকে বলি আমরা s3 বলি, এবং তাপমাত্রার পার্থক্য তাহলে এখানে কত হবে? একই হবে, এইটাই হবে, তা টি মাইনাস T2। কেমন? তারপর কি পেলাম? এইটা হচ্ছে কিসের? গরম বস্তুর। এবং এই গরম বস্তুর যদি একই সাথে এই বর্জিত তাপ সেটা যদি কত m s ডেল থিটা, মানে T1 মাইনাস টি। আর এইটা পেলাম কিসের? পাত্রের। আর এইটা কার ধরলাম? তরলের। কেমন? তাহলে যদি এই বিষয়গুলো যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে? গরম বস্তুর বর্জিত তাপ m1 s1 T1 মাইনাস টি সমান পাত্রের গৃহীত তাপ m2 s2 T মাইনাস T2 প্লাস তরলের গৃহীত তাপ m3 s3 T মাইনাস T2। এখন যদি বলা হয় এখান থেকে চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কিন্তু এই যে টি, এই যে টি, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে m1 s1 t1 t2 m2 s2 m3 s3 ইত্যাদির মান বসিয়ে আমরা টি এর মান আমরা বের করতে পারি। যদি আমরা টি এর মান বের করতে যাই তাহলে কেমন হবে সমীকরণটি দেখো। তাহলে আমরা দেখি m1 s1 t1 m1 s1 t m2 s2 t মাইনাস m2 s2 t2 প্লাস m3 s3 t মাইনাস m3 s3 t2। কেমন? যেখানে যেখানে টি আছে সেগুলো আমরা একখানে রাখি, এইটা, এইটা এবং এইটা। এই টার্মগুলো যদি আমরা একখানে রাখি আর বাকিগুলো যদি একদিকে রাখি তাহলে কেমন হয়? তো আমরা একটু উপরে পরিষ্কার করে দেবো, একটু পরে দিচ্ছি। তাহলে আমরা টি গুলোকে একদিকে নিয়ে যাব, এদিকে আছে, তাহলে m1 s1 t1 প্লাস
M2S2T2, এটাকে এবার নিয়ে আসো, M3S3T2 ইকুয়াল, এখানে কত হচ্ছে, এটাকে আমরা ওইপার নিয়ে যাই, M1S1T প্লাস এখানে আছে প্লাস M2S2T, এখানে প্লাস M3S3T। কেমন? আমরা একটু বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি, উপরে একটু দেখে নাও। আচ্ছা, এইবার আমরা লিখব, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে অংশটা আছে থাক, আমরা ওখানে টিটা কমন নিতে পারি, তাহলে M1S1T1 প্লাস M2S2T2 প্লাস M3S3T2 ইকুয়াল, এখানে টি কমন নিয়ে নেব আমরা, টি নিলে M1S1 প্লাস M2S2 প্লাস M3S3। এইবার আবার একটু মুছে দিচ্ছি বোর্ড, টি সমান কত পাচ্ছি, সুতরাং টি সমান আমরা পাচ্ছি M1S1T1 প্লাস M2S2T2 প্লাস M3S3T2 ভাগ M1S1 প্লাস M2S2 প্লাস M3S3, এইটা হলো চূড়ান্ত তাপমাত্রা। তাহলে এখানে এই মানগুলো যখন দেওয়া থাকবে সমস্যার মধ্যে, মান বসিয়ে আমরা চূড়ান্ত তাপমাত্রা পেয়ে যাব। একই সাথে দেখালাম, যদি দুইটা ইয়ে থাকে যে একটা বস্তু তাপ বর্জন করছে আর একটা বস্তু তাপ গ্রহণ করছে, তখন কিন্তু ওই এখানে যেমন পাত্রের এবং তরল দুটো একসাথে গ্রহণ করেছে, তখন কিন্তু এত বড় ইকুয়েশন হবে না, তখন ছোট হয়ে যাবে ওটা। এইটা বুঝলে ওইটা খুব সহজেই বুঝে যাবে, এজন্য আমরা বড়টাই দেখালাম, ছোটটা খুব সহজে পারবে। কেমন? এটা চূড়ান্ত তাপমাত্রা। তাহলে একটু বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা এইবার যদি বলি চূড়ান্ত তাপমাত্রা যদি আমরা একটা প্রবলেম দেখি বা দেখতে যাই, তাহলে কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ, শুরু কর। সমস্যা হচ্ছে একটা গাণিতিক সমস্যা, তাহলে কি হবে, 70°C তাপমাত্রার 100 গ্রাম পানিকে 100 গ্রাম পানিকে 10°C তাপমাত্রার 200 গ্রাম পানিতে বা পানির সাথে 200 গ্রাম পানির সাথে মিশ্রিত করলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত? তার সমস্যাটা কি হলো, 70°C তাপমাত্রার 100 গ্রাম পানিকে 10°C তাপমাত্রার 200 গ্রাম পানির সাথে মিশ্রিত করলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে আমরা চূড়ান্ত তাপমাত্রা
যে সমস্যা আমরা এটার মাধ্যমে করতে পারবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিটাকে যদি আমরা গরম পানি বলি, আমরা এটাকে একটু ঠান্ডা পানি বললাম 10 ডিগ্রিটা। তাহলে এখানে কি কি দেয়া আছে, এখানে দেয়া আছে, এর যদি সমাধান করি, সমাধান গরম সরি গরম পানির ভর কত, গরম পানির ভর আমরা বললাম m1 সমান 100 গ্রাম সমান 0.1 কেজি, 1000 দিয়ে ভাগ করে দিলাম কেজি। আচ্ছা, এইবার যদি ঠান্ডা পানি বলি, ঠান্ডা পানির ভর m2 সমান কত দেওয়া আছে, 200 গ্রাম। কেমন, তাহলে 0.2 কেজি, 1000 দিয়ে ভাগ করে দিলাম, কেজি হয়ে গেল। আর পানির আপেক্ষিক তাপ কিন্তু এখানে দেয়া নাই। আমাদের কিছু কিছু জিনিস জানা থাকতে হবে। এখানে পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত, 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখন যদি আমরা লিখি যে এই গরম বস্তুর, যেহেতু তাপ বর্জন করছে, গরম বস্তুর বর্জিত তাপ তাহলে কত হবে। এখন আমরা যেহেতু চূড়ান্ত তাপমাত্রা বের করব, আমরা এখানে ধরে নেব যে, ধরি চূড়ান্ত তাপমাত্রা কত ধরবো, আমরা ধরে নিলাম যে টি, চূড়ান্ত তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ধরে নিলাম। এইবার আমরা লিখব কি, গরম পানির বর্জিত তাপ, গরম পানির বর্জিত তাপ, আমরা বর্জিত তাপের সূত্র আগেই শিখে আসছি। বর্জিত তাপ কত হবে, এম এস ডেল থিটা। তাহলে এখানে কত হচ্ছে, m1 100 গ্রাম মানে 0.1 কেজি। তাহলে আমরা একবার লিখি m 0.1 গুণন পানির আপেক্ষিক তাপ 4200, আর তাপমাত্রার পার্থক্য কত, কত থেকে কত হয়েছে, 70 থেকে চূড়ান্ত তাপমাত্রা ধরেছি, 70 থেকে টিতে এসেছে। তাহলে 70 মাইনাস টি কেমন, এত জুল, এত জুল। এইবার ঠান্ডা পানির গৃহীত তাপ কত হবে, ভর কত ঠান্ডা পানির, 0.2 কেজি। যেহেতু পানির আপেক্ষিক তাপ 4200, তাহলে গৃহীত তাপ, এখানে গৃহীত তাপ কত, 10 থেকে কি হয়েছে, চূড়ান্ত তাপমাত্রায় গেছে, মানে টিতে গেছে, তা টিটা বড়, টি মাইনাস 10, এত জুল। আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে কি জানি, আমরা জানি যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ লিখতে পারবো। আমরা উপরের অংশ একটু মুছে দিচ্ছি বা পরিষ্কার করে দিচ্ছি পুরোটা। এইবার দেখে নাও, আমরা জানি বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে বর্জিত তাপ কত, 0.1 ইন্টু 4200, 70 মাইনাস টি, আর গৃহীত তাপ 0.2 ইন্টু 4200 ইন্টু টি মাইনাস 10। কেমন, দেখো উভয় পক্ষে এই 4200 দিয়ে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে 4200 কেটে যাবে। তাহলে এখানে কত থাকছে, 0.1 ইন্টু 70 মাইনাস টি
ইকুয়াল 0.2 ইন্টু টি মাইনাস 10। আমার নিচের অংশ দেখে নাও, আমি নিচের অংশ পরিষ্কার করে দেব। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এইবার বা কত হচ্ছে আমাদের 7, তাহলে আমাদের হচ্ছে 7 মাইনাস 0.1 টি ইকুয়াল 0.2 টি মাইনাস কত হচ্ছে, আমরা যদি 0.2 দিয়ে যদি 10কে গুণন করি তাহলে কত হচ্ছে, হলো 0.2 ইন্টু 10 বা মাইনাস 0.1 টি মাইনাস 0.2 টি ইকুয়াল মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 0.3 টি মাইনাস 9 বা 0.3 টি সমান 9 বা টি ইকুয়াল কত হচ্ছে 9 ভাগ, ক্যালকুলেটরটা দাও, 9 ভাগ 0.3, 9 ভাগ 0.3, সুতরাং টি ইকুয়াল আমরা পাচ্ছি 30। এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা। কেমন? তাহলে আমরা কি পেলাম? চূড়ান্ত তাপমাত্রা। তাহলে আমরা লিখব, সুতরাং চূড়ান্ত তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা একটু দেখে নাও, আমি বোর্ডটা পরিষ্কার করে দিব। আচ্ছা, এইবার আমরা শিখব সুপ্ত তাপ। সুপ্ত তাপ কি জিনিস? সুপ্ত তাপ হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে আমরা সুপ্ত তাপ বলবো। সুপ্ত তাপ হচ্ছে যে তাপ বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটিয়ে, তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। কেমন? সুপ্ত তাপের যদি সংজ্ঞাটা আমরা লিখতে যাই, সুপ্ত তাপ যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে সুপ্ত তাপ বলে। অবস্থার পরিবর্তন মানে হয়তো কঠিন থেকে তরল কিংবা তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থা, এমন, কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে না। এই সুপ্ত তাপ আছে দুই ধরনের, যেমন গলনের সুপ্ত তাপ এবং বাষ্পীভবনের সুপ্ত তাপ। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে গলনের যদি সুপ্ত তাপ আমরা দেখতে যাই তাহলে কি হবে? তাহলে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আমরা কাকে বলবো? সেটা হচ্ছে তাপমাত্রা গলনাঙ্কে রেখে 1 কেজি ভরের কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, তাকে আমরা কি বলবো? আমরা ওই পদার্থের গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলবো। আমরা যদি একটু লিখি তাহলে কেমন হয়? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, স্পেসিফিক
ল্যাটেন্ট হিট অফ ফিউশন এটাকে বলা হয়, SPECI, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে আমরা কি বলবো? তাপমাত্রা গলনাঙ্কে স্থির রেখে, তাপমাত্রা গলনাঙ্কে স্থির রেখে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় বা তরলে রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। কেমন? এই কথাটা কিন্তু এখানে লাগবে, তাপমাত্রা গলনাঙ্কে স্থির রেখে। তাপমাত্রা গলনাঙ্কে স্থির রেখে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে তাপের প্রয়োজন হয়, যে তাপের প্রয়োজন হয় তাকে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। এই আপেক্ষিক সুপ্ত তাপেরও কিন্তু একক আছে, সেটা কিভাবে আমরা বের করবো দেখবো। আমরা একটু বলি, আমরা বললাম যে তাহলে কি হচ্ছে, তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তর করতে যে তাপের প্রয়োজন হয়। তো এখানে একটু ভরের যদি বিষয়টা বলা হয়, যে এখানে 1 কেজি ভরের কথা হবে, যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা স্থির রেখে 1 কেজি ভরের 1 কেজি ভরের কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, আমরা ধরে নিলাম m কেজি ভরের কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করতে ডেল কিউ জুল তাপের প্রয়োজন হয়। সুতরাং এই যে 1 কেজি ভরের কঠিন পদার্থের কে তরলে রূপান্তরিত করতে কতটুকু তাপ লাগবে? ডেল কিউ বাই এম কেজি, এম এত জুল তাপের প্রয়োজন হবে। এইটাকে আমরা বলছি হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। গলনের আপেক্ষিক সুপ্ত তাপকে এল এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ হচ্ছে ফিউশন, ফিউশনের এফ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এলএফ সমান ডেল কিউ বাই এম। এর একক যদি আমরা হিসাব করি, একক কি হবে? একক হবে, এটা কি তাপ, তাপের একক জুল, আর এটা হচ্ছে ভর কেজি, তাহলে জুল পার কেজি। তার মানে জুল, এই যে পার, এইভাবে লেখা যায় জুল পার কেজি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপের একক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা দেখি যে একটা উদাহরণ যদি দিতে চাই, যেমন বরফের বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত, বা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এত বলতে কি বোঝো, তাহলে যদি আমরা একটু লিখি সেটা কেমন হয়।
বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ শতক হাজার লক্ষ 3,36,000 জুল পার কেজি বলতে কি বোঝো? এর উত্তরটা কেমন হবে? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এত জুল পার কেজি বলতে বোঝায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি বরফকে তরলে রূপান্তরিত করতে 3,36,000 জুল তাপের প্রয়োজন হয়। কেমন? তাহলে আমরা কি পেলাম? বরফ গলনের আপেক্ষিক সূত্র এত বলতে বোঝায় 1 কেজি বরফকে তরলে রূপান্তরিত করতে কত হবে? এত জুল তাপের প্রয়োজন হবে। তাহলে বরফের তাপমাত্রা এখন কত থাকবে? সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। আবার যে তরলটা হবে সেটাও কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে। যেহেতু গোলক আপেক্ষিক তাপ, এর তাপমাত্রার পরিবর্তন হবে না। তার মানে এখানে কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফই থাকবে, সেটা গলে যখন তরল হবে তখনও তার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। এইবার আমরা বাষ্পীভবনের সুপ্ত তাপ দেখব। একটু মুছে দিচ্ছি। তাপমাত্রা স্ফুটনাঙ্কে, খেয়াল রেখো, আগে ছিল গলনাঙ্কে, তাপমাত্রা স্ফুটনাঙ্কে স্থির রেখে 1 কেজি ভরের তরলকে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কাকে বলছি? তাপমাত্রা স্ফুটনাঙ্কে স্থির রেখে 1 কেজি ভরের তরলকে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এর ইংরেজি হচ্ছে স্পেসিফিক হিট অফ ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল ভি দ্বারা, ভ্যাপোরাইজেশনের ভি। তাহলে আমরা আরেকটু যদি ক্লিয়ার করি এককও, যে এম কেজি ভরের কোনো তরল পদার্থকে বায়বীয় অবস্থায় নিতে যদি, তার মানে এম কেজি ভরের কোনো তরলকে বায়বীয় বা বাষ্পীয় অবস্থা, বাষ্পীয়
অবস্থায় পরিণত করতে কতটুকু তাপ লাগবে? ধরে নিলাম হচ্ছে ডেল কিউ জুল তাপের প্রয়োজন হয়। সুতরাং 1 কেজি ভরের কোনো তরলকে বাষ্পীয় অবস্থায় পরিণত করতে কতটুকু লাগবে? ডেল কিউ বাই এম জুল তাপের প্রয়োজন হবে। এটাকে আমরা বলছি কি? এল ভি, বাষ্পীভবনের সুপ্ত তাপ, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ডেল কিউ বাই এম। এর একক যদি আমরা হিসাব করি তাহলে কি হবে? একক হবে ডেল কিউ জুল, জে বাই জুল পার হচ্ছে কেজি, জুল পার কেজি, এইটা হচ্ছে একক। এখন যদি বলা হয় যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000 জুল পার কেজি বলতে কি বোঝো? তাহলে কেমন হয়? আমরা প্রায়ই আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। অনেক বড় ক্লাস, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি। প্রায়ই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000 জুল পার কেজি বলতে কি বোঝো? এর উত্তরটা কেমন হবে? পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000 জুল পার কেজি বলতে বোঝায় 100°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে রূপান্তরিত করতে 22,68,000 জুল তাপের প্রয়োজন। কেমন? তাহলে আমরা কি পেলাম? পানির বাষ্পীভবনের সুপ্ত আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000 জুল পার কেজি বলতে বোঝায় 100°C তাপমাত্রার 1 কেজি পানিকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে রূপান্তরিত করতে 22,68,000 জুল তাপের প্রয়োজন হয়। তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমরা ক্যালোরিমিতি শিখলাম, চূড়ান্ত তাপমাত্রা শিখলাম, সুপ্ত তাপ শিখলাম, কিছু গাণিতিক সমস্যা শিখলাম। এখানে আরো কিছু গাণিতিক সমস্যা আছে। কিভাবে তাপমাত্রা, বরফ গলানোর সুপ্ত তাপ এবং বাষ্পীভবনের সুপ্ত তাপ দিয়ে অঙ্ক করতে হয় বা সমাধান করতে হয়। আমাদের ক্লাস অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আগামীতে আমরা পরবর্তীতে সময় সুযোগ বুঝে আমরা পরবর্তী আরেকটা টিউটোরিয়াল এই চ্যাপ্টারের উপরে আমরা দেব বলে আশা করি। আর আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।